আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই খুবই ভালো আছো। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ডি ইউনিট ভর্তি পরীক্ষা অংশ নিতে যাচ্ছ, অর্থাৎ মানবিক বিভাগের যারা, তোমাদের বাংলা ফাইনাল রিভিশন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা হাজী দানেশের বিগত বছরে এসেছে এমন ধরনের বেশ কিছু প্রশ্ন প্র্যাকটিস করার চেষ্টা করব। আর তোমরা জানো যে হাজী দানেশের বাংলা প্রশ্ন খুবই সহজ হয়। বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন দেখা যাচ্ছে কমন তোমরা পেতে পারো। তো আমরা এখন বেশ কিছু প্রশ্ন সমাধান করব। চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, মানব কল্যাণ স্রেফ দান খয়রাত হয়ে ওঠে ড্যাশ কখন? এটা কি উপলব্ধি ছাড়া, অনুগ্রহ ছাড়া, মানুষের অধিকার প্রতিষ্ঠা ছাড়া, নাকি মর্যাদার স্বীকৃতি ছাড়া? এই প্রশ্নটা এসেছে কোথা থেকে? মানব কল্যাণ থেকে। মানব কল্যাণ কিন্তু আমরা সবাই কম বেশি পড়েছি, মানব কল্যাণ প্রবন্ধ কিন্তু আমরা পড়েছি। মানব কল্যাণ থেকে আমাদের এ ধরনের প্রশ্ন আসতে পারে। তো মানব কল্যাণ লিখেছেন কে? আবুল ফজল। আবুল ফজলের নিয়ে একটা প্রশ্ন বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে এসেছে, সেটা হচ্ছে উনি কোথায় জন্মগ্রহণ করেন? চট্টগ্রামের সাতকানিয়ায়। এটাও কিন্তু আমাদের পরীক্ষায় এসেছে। আর এই মানব কল্যাণ কোন গ্রন্থে প্রকাশিত হয়েছিল? সেটা হচ্ছে কি মানবতন্ত্র। কোনটা? মানবতন্ত্র। তো মানব কল্যাণ স্রেফ দান খয়রাত হয়ে ওঠে কখন? যখন আসলে উপলব্ধি ছাড়া দান খয়রাত করা হয়। যখন উপলব্ধি ছাড়া দান খয়রাত করা হয় তখন এটা কি স্রেফ একটা উপলব্ধি ছাড়া যখন দান করা হয় তখন মানব কল্যাণটা স্রেফ একটা দান খয়রাত হয়ে ওঠে। উপলব্ধি ছাড়া দান খয়রাতটা কেমন? যে তুমি একজনকে দান করতেছো, বাট তারপরে তোমার কোনো ন্যূনতম শ্রদ্ধাবোধ কাজ করছে না, কোনো ফিলিংস কাজ করতেছে না, জাস্ট দিতে হয় তাই দিচ্ছ, এমন একটা বিষয়। এভাবে দিলে আসলে কি হবে না, এটা দান খয়রাত ছাড়া আর কিছুই হবে না, এটা দ্বারা মানব কল্যাণ সাধিত হবে না। সোনার তরী কবিতায় অনন্ত কালস্রোতের প্রতীক কোনটা? দেখো, সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। এটা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। কোন ছন্দ? মাত্রাবৃত্ত। কত ছন্দের? 8+5 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে। তো সোনার তরী কবিতাকে বলা হয় একটা রূপক কবিতা। রূপক কবিতা আমরা জানি যে একটা দৃশ্যমান অর্থ থাকে আর একটা নিহিতার্থ থাকে। এখানে দৃশ্যমান যে অর্থে আমরা কি দেখতে পাই, আমরা যাকে কৃষক হিসাবে দেখি, বাট নিহিতার্থে বা রূপকার্থে সে কিন্তু আমাদের কবি। আমরা যে সোনার ধান দেখতে পাই কবিতায়, এই সোনার ধান কিন্তু কি ছিল? কবির শিল্পস্রষ্টা, কবির শিল্পকর্ম বা সৃষ্টিকর্ম, যেটাই বলি আমরা। তো এখানে অনন্তকাল স্রোতের প্রতীক হিসাবে কোনটাকে দেখানো হয়েছিল? সোনার ধান, নাকি বাঁকা জল, নাকি কৃষক, নাকি মেঘ? আমরা কৃষক নিয়ে কিন্তু এখানে বললাম। কৃষক কে ছিল? কৃষক ছিল হচ্ছে কবি। আমাদের এই সোনার ধান কি ছিল? যে কবির সৃষ্টিকর্ম, কবির সৃষ্টিকর্ম। আর বাঁকা জলই ছিল কি? বাঁকা জল ছিল অনন্তকাল স্রোত। অনন্তকাল স্রোত। তো এটা কিন্তু শব্দ অর্থ অংশে খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। শব্দ অর্থ অংশ আমরা যদি শব্দ অর্থ অংশটা ভালো করে পড়ি, আশা করি এখান থেকে বেশ কিছু প্রশ্ন যদি আসে পরীক্ষা, আমরা খুব সহজে উত্তর করতে পারবো। আর মেঘের কোনো কথা আসলে বলা নাই যে এটা কালস্রোত বা কোনো রূপকার্থ মেঘের অভাবে নাই। দেখো, বিধ্বস্ত নীলিমা কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন? সুকান্ত ভট্টাচার্য, শামসুর রহমান, আবু জাফর, ওবায়দুল্লাহ, সুফিয়া কামাল। কে লিখেছেন? বিধ্বস্ত নীলিমা লিখেছেন শামসুর রহমান। এখানে যে 4জন কবি দেওয়া আছে, 4জন কবিরই কিন্তু লেখা আমাদের বই আছে। এই 4জন কবির কবি ও লেখক পরিচিতি আমাদের খুব ভালো করে পড়তে হবে। কবি ও লেখক পরিচিতি। হাজী দানেশে কবি ও লেখক পরিচিতি থেকে প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা আছে। কবি ও লেখক পরিচিতি। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়কে অন্য পাপের জন্য দায়ী করেছিল কে? বিলাসী গল্পের নায়ক কে ছিল? আমাদের মৃত্যুঞ্জয়। নায়িকা কে ছিল? বিলাসী। আর কথক কে ছিল? ন্যাড়া কথক ছিল। তো আমাদের এই মৃত্যুঞ্জয়ের কে ছিল? একজন জ্ঞাতি খোড়া ছিল। আর তার কি? মৃত্যুঞ্জয়ের কি 20-25 বিঘার বাগান ছিল। কত বিঘার বাগান? 20-25 বিঘার। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? থার্ড ক্লাসে পড়তো। এই থার্ড ক্লাস মানে বর্তমানে কত শ্রেণী? অষ্টম শ্রেণী। কত শ্রেণী? অষ্টম শ্রেণী। আর সেকেন্ড ক্লাস মানে নবম শ্রেণী। আর ফার্স্ট ক্লাস মানে কি? বর্তমান দশম শ্রেণী। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আবার তার 20-25 বিঘার যে বাগান ছিল, আম কাঁঠালের বাগান ছিল, এই টাইপের বিষয়গুলো কিন্তু আমাদের পরীক্ষা বারবার এসেছে। পাশাপাশি সে যে এই যে 1.5 মাস শয্যাগত ছিল, এটাও পরীক্ষায় এসেছে। 1.5 মাস শয্যাগত। এর পাশাপাশি 10-15 দিন সে কী ছিল? অজ্ঞান অবস্থায় পড়েছিল। এগুলোও কিন্তু বলা আছে। আর তার হচ্ছে সেবা করেছিল কে? সেবা করেছিল বিলাসী। সেবা করেছিল কে? বিলাসী। আর চিকিৎসা করেছিল কে? বিলাসীর বাবা বুড়ো মালো। চিকিৎসা কে করেছিল? চিকিৎসা হচ্ছে বুড়ো মালো। তো এই গল্পে এই অন্ন পাপের কথাটা বলা আছে। তো অন্ন পাপের কথা কে বলেছিল? মৃত্যুঞ্জয়ের খুড়া, নাকি নালতের মৃত্যু, নাকি হরিপুরের সমাজ, নাকি মৃত্যুঞ্জয় শ্বশুর? এই অন্ন পাপের কথা বলেছিল মৃত্যুঞ্জয়ের খোড়া। পরবর্তী প্রশ্ন, অনুদিত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? অনুযোগ, উদিত, অনযোগ। অনুদিত শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে অনুযোগ উদিত। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? চিকিৎসা বিষয়ক শাস্ত্র। তার ব্যাস বাক্য কি? চিকিৎসা বিষয়ক
সাশ্রয়। এটা হচ্ছে আমাদের কি হচ্ছে, মধ্যপদলোপী কর্মধারয় হচ্ছে। অপশানে কি আছে, কর্মধারয়, দ্বিগু, দ্বন্দ্ব, বহুব্রীহি কর্মধারয়। আমাদের সবগুলো সমাস নিয়ে কিন্তু আমরা লাস্ট কয়েকদিনে বেশ কিছু রিভিউ ক্লাস আমরা দিয়েছি, যেখানে কিন্তু বারবার আমরা দ্বিগু, দ্বন্দ্ব, বহুব্রীহি, কর্মধারয়, তৎপুরুষ সব সমাসের নানা কথাবার্তা দিয়ে বলেছি। বিগত বছরের প্রশ্নগুলো অনেক প্র্যাকটিস করেছে, বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে পরীক্ষার আগে। কোন বাক্যে সমধাতুজ কর্ম আছে? সমধাতুজ কর্ম, এমন সুখের মরণ কে মরতে পারে, এমন কষ্টের মরণ কেউ কি চায়, এমন সুখের মরণ কে না চায়, কোনোটিই নয়। উত্তর হবে এমন সুখের মরণ কে মরতে পারে। দেখো সমধাতুজ কর্ম, বাক্যের ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে ওই কর্মপদকে কি বলা হয়, সমধাতুজ কর্ম। এই যে দেখো, এই মরণ দুইটাই কি দিয়ে তৈরি হয়েছে, মরণ। যেমন এমন সুখের মরণ কে মরতে পারে, আর কত খেলা খেলবে, খেল, খেল ধাতু দিয়ে কিন্তু দুইটাই তৈরি হয়েছে। আর এখানে কি, মর দিয়ে কিন্তু মরণ, দুইটাই হলো। বেশ এক ঘুম ঘুমিয়েছি, এটা আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। কোন বানানগুচ্ছ শুদ্ধ? বানান থেকে একটা প্রশ্ন আমাদের মাস্ট বি থাকবে, বানান অবশ্যই আসবে, 100% বলা যায় যে বানান থেকে আমাদের প্রশ্ন আসতেছে। সত্য এটা ভুল, অভ্যুত্থান বানান ভুল হলো, নিরীক্ষণ বানান ভুল হলো। গুচ্ছ যেহেতু থাকবে, একটা বানান ভুল হলেই আমরা অপশনটা বাদ দিয়ে দিব। এখানে শুশ্রূষা ঠিক আছে, বিকেন্দ্রীকরণ ঠিক আছে। গুরুত্বপূর্ণ আমরা বেশ কিছু বানান দেখব যেগুলো বিগত বছরগুলোতে বারবার এসেছে, সেই বানানগুলো লিস্ট এখানে দেওয়া আছে। যেমন অভ্যন্তরীণ, মুমূর্ষ, গৃহিণী, বিভীষিকা, এই বানানগুলো অনেকবার এসেছে। নির্নিমেষ এসেছে, নিরীক্ষণ, মুহুর্মুহু, অদ্যাপি, আকাঙ্ক্ষা, আবির্ভাব, পাশাপাশি আলস্য, অতিথি, অমাবস্যা, অন্বেষণ, গণনা, ইতোমধ্যে, ঐশ্বরিক, ঐজন্য, আদ্যাক্ষর, কুজ্ঝটিকা, কৌতূহল, খোদিত, গীতাঞ্জলি, এই বানানগুলো অবশ্যই তোমাদেরকে দেখে যেতে হবে, কারণ এগুলো বিগত বছরগুলোতে এসেছে পরীক্ষায়। জন্ম থেকেই জ্বলছি মগে, এই যে থেকেই, এখানে থেকে শব্দের সঙ্গে কি যুক্ত হয়েছে, এটাকে কি বলা হয়, ব্যাকরণীকে কি বলা হয়, এটা কি ক্রিয়ামূল, প্রত্যয়, উপসর্গ নাকি বলক? এই প্রশ্ন কিন্তু অনেকবার পড়িয়েছি। তোমরা যে নবম দশম শ্রেণীর নতুন বই, এখানে লগ্নক সম্পর্কে একটা ধারণা আছে, যেখানে বিভক্তিকে দেখানো হয়েছে, বলককে দেখানো হয়েছে। তো বলক কি, এই যে শব্দে কি, জোর প্রয়োগ করার জন্য, কি করার জন্য, জোর প্রয়োগ করার জন্য এই যে রস্যই রস্যু ব্যবহার করতেছি, এগুলোকে কি বলা হয়, বলক। এই যে আমরা একটু বলক সম্পর্কে দেখি, দেখো যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় সেগুলোকে কি বলা হয়, বলক। তখনই বা এখনই পদের রস্যই বা ও হলো কি, বলকের উদাহরণ। বাক্যের যেসব পদে লগ্নক থাকে সেগুলোকে সলগ্নক পদ বলে, এবং যেসব পদে লগ্নক থাকে না সেগুলোকে কি বলা হয়, অলগ্নক পদ। ওই লগ্নকের সাথে কিন্তু এই বলকও আছে, বিভক্তি আছে, এই জিনিসগুলো কিন্তু লগ্নকের মধ্যে। এই বাক্যে কি, ছেলেরাও খেলে, সলগ্নক পদ। যা হোক, এই উদাহরণটা এখানে আমাদের লাগতেছে না। পরবর্তী প্রশ্নে যাই আমরা। কোনটি মহাপ্রাণ অঘোষ ধ্বনি? পরীক্ষায় ধ্বনি থেকে এই টাইপের প্রশ্ন হাজিদানেশে আসতে পারে। মহাপ্রাণ চাইতে পারে, ঘোষ চাইতে পারে, অঘোষ চাইতে পারে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের একটু খেয়াল করতে হবে, মহাপ্রাণ, ক অল্প প্রাণ, বাদ হয়ে গেছে, হচ্ছে না। ক বাদ হয়ে যাচ্ছে, ক খ গ বাদ হয়ে যাচ্ছে। তাহলে তিনটা অপশন আমাদের অলরেডি বাদ হয়ে গেল। এখানে সবগুলো কি আছে, মহাপ্রাণ আছে, এর পাশাপাশি আমাকে কি দেখতে হবে, অঘোষ আছে। সবগুলোই কি, অঘোষ, সবগুলোই কি আছে, অঘোষ আছে। তাহলে সঠিক উত্তর আমাদের কোনটা হচ্ছে, খ, ছ, থ। এই যে এখানে এই যে আমাদের খুব সুন্দর করেই একটা চার্ট দেওয়া আছে, এই অঘোষ আর মহাপ্রাণ, অঘোষ মহাপ্রাণ, এই যেটা আমাদের এখানে চাওয়া হয়েছিল, মহাপ্রাণ অঘোষ, এই মহাপ্রাণ অঘোষের চার্ট দেওয়া আছে। প্রথম দুইটা করে কি, পাঁচটার মধ্যে প্রথম দুইটা বর্গের প্রথম দুইটা বর্ণ অঘোষ, পরের তিনটা কি হলো, ঘোষ। আবার এই পাঁচটার মধ্যে প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ, তারপরটা অল্প প্রাণ, তারপরে আবার মহাপ্রাণ, শেষে কি, নাসিক্য। এই চার্ট কিন্তু আমরা অনেকবার দেখিয়েছি। চার্ট থেকে একটা প্রশ্ন আমাদের আসতে পারে। এর বাইরে আরও যে প্রশ্নগুলো ধ্বনিবর্ণ থেকে বিগত বছরগুলোতে এসেছে, এখানে দেওয়া আছে সুন্দর করে, যেমন দন্ত ব্যঞ্জন, ত থ দ ধ দন্তন্য এটা দেওয়া আছে, তথ দ ধ এগুলো দন্ত ব্যঞ্জন। আর দন্ত মূলীয় ব্যঞ্জনে কি আছে, দন্তান্ন, র ল, দন্তস্ব, দন্ত মূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। মূর্ধন্য ব্যঞ্জনের মধ্যে আছে ট ঠ ড ঢ, ডয় শূন্য র, ঢয় শূন্য র, মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। তালব্য ব্যঞ্জনের মধ্যে আছে চ ছ বর্গীয় জ ঝ, তালব্য স। কণ্ঠ ব্যঞ্জনের মধ্যে আছে ক খ গ ঘ উম। কণ্ঠনালীয় ব্যঞ্জনের মধ্যে হ আছে। নাসিক্য ব্যঞ্জনের মধ্যে ম দন্তন্য উম। আর উষ্ম ব্যঞ্জনের মধ্যে দন্তস্ব, তালব্য স, হ, এগুলো উষ্মধ্বনির উদাহরণ। কলাপী শব্দের সমার্থক শব্দ কোনটি? সমার্থক শব্দ থেকে আমাদের একটা প্রশ্ন হতে পারে। সমার্থক শব্দ, কবুতর, কাক, কোকিল, ময়ূর। কলাপী শব্দের অর্থ হচ্ছে ময়ূর, কলাপী শব্দের অর্থ হচ্ছে ময়ূর। বেশ কিছু সমার্থক শব্দ আমরা এখানে দেখব যেগুলো বিগত বছরগুলোতে আমাদের পরীক্ষায় এসেছে। যেমন সমুদ্র, এই যে সাগর, রত্নাকর, বারিধি, অর্ণব, পয়োধি, পারাবার, জলনিধি। সূর্যের, আদিত্য, অর্ক, প্রভাকর, মিহির, তপন, সবিতা,
অরুণ, দিবাকর, বিভা বসু, বিভাকর, মা বালার্ক ইত্যাদি। বায়ুর ক্ষেত্রে মলয়, সমীর, সমীরণ, পবমান, প্রভঞ্জন। অগ্নির ক্ষেত্রে আগুন, পাবক, হুতাশন, অনল, সর্বভোগ। চন্দ্রর শশী, শশাঙ্ক, হিমাংশু, সোম। নদীর ক্ষেত্রে তটিনী, প্রবাহিনী। এই জিনিসগুলো কিন্তু বারবার এসেছে। তোমার মায়ের নাম কি, এই সরল প্রশ্নবোধক বাক্যটির কি করতে হবে, যথাযথ জটিল রূপ। তাহলে কি তোমার মায়ের নাম কি, এখানে জিজ্ঞাসা করা হবে যে তোমার মা কে, আর তার নাম জানতে চাচ্ছে। এখানে আমরা দেখি যে তোমার মায়ের নাম কি তা জানতে চাই, এটা কিন্তু হচ্ছে না, কারণ আমাকে অবশ্যই কি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কারণ এখানে প্রশ্নবোধক দেওয়া আছে। একটা অপশানে কিন্তু আমার প্রশ্নবোধক দেওয়া নাই। এই টিপসটা খাতা লাগাইলে কিন্তু খুব সহজে উত্তর করা যায়, যে প্রশ্নবোধক চিহ্ন যেহেতু নাই, 3টা অপশান হচ্ছে না। তোমার যিনি মা তার নাম জানান, এরকম কিছু বলে নাই, জানতে চাওয়া হয় নাই, এমনি এই 2টা ভুল। আর জিজ্ঞাসা চিহ্ন নেই, সেটাও তো ভুল। তোমার মায়ের নাম বলো, এটাও হচ্ছে না। তোমার যিনি মা তার নাম কি, এটাই আমার কি হচ্ছে, যথাযথ জটিল রূপ হচ্ছে। একাধারে আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক ও স্বাধীনতা পুরস্কার অর্জন করেন কে, কাজী নজরুল, জীবনানন্দ দাশ, শামসুল হক, শামসুর রহমান। কে করেন, শামসুর রহমান। বাংলা সাহিত্যে আধুনিক যুগের প্রথম কবিকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র গুপ্ত, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যে আধুনিক যুগের প্রথম কবি মাইকেল মধুসূদন দত্ত। কোনটি ঈষৎ অর্থে অব্যয়ীভাব। অব্যয়ীভাব সমাসে কিন্তু আমরা অনেকবার দেখিয়েছি, ঈষৎ অর্থে অব্যয়ীভাব। আরক্তিম কি ঈষৎ অর্থে বোঝায়, আরক্তিম কি ঈষৎ রক্তিম। এই আজীবন মানে কি, পুরো জীবন পর্যন্ত, যতদিন জীবন আছে পুরোটা, আপাদ মস্তক কি পা থেকে মাথা পর্যন্ত। তাহলে আমরা উত্তর কিন্তু পেয়ে গেলাম। আমরা অব্যয়ীভাবের বেশ কিছু উদাহরণ এখানে দিয়ে রেখেছি, যেগুলো বিগত বছরেতে এসেছে। যেমন দেখো, সাদৃশ্য বোঝাইতে কি হয়, শহরের সদৃশ উপশহর, উপদ্বীপ, দ্বীপের সদৃশ উপজেলা, জেলার সদৃশ উপপদ, পদের সদৃশ। এছাড়াও যেটা পরীক্ষায় এসেছে বিরোধ, যেমন প্রতিবাদ, বিরুদ্ধবাদ, এটাও কিন্তু পরীক্ষায় এসেছে। ঈষৎ অর্থে কি, ঈষৎ আরক্তিম, ঈষৎ রক্তিম, নিমরাজি, ঈষৎ রাজি। অতিক্রান্ত অর্থে যে উচ্ছৃঙ্খল, শৃঙ্খলাকে অতিক্রান্ত, অতি মানবকে অতিক্রান্ত, উদ্বেল, বেলাকে অতিক্রান্ত। এই জিনিসগুলো কিন্তু বহুবার আমাদের এসেছে পরীক্ষায়। এই 4টা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটা কোন ধরনের বাক্য, অবশ্যই কি বাক্য, এটা সরল বাক্য। এই সরল, জটিল, যৌগিক থেকে কিন্তু আমাদের একটা প্রশ্ন থাকতে পারে, অবশ্যই এগুলো আমাদের দেখে যেতে হবে। ভোজন কোন প্রকারের বিশেষ্য, গুণবাচক, ভাববাচক, সামষ্টিবাচক, বস্তুবাচক। এখানে ভোজন কি, ভোজন অবশ্যই কি, এখানে ভাববাচক বিশেষ্য। এখানে বেশ কিছু শ্রেণীবিভাগ বিশেষ্য দেওয়া আছে। দেখো, নাম বিশেষ্য, ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নাম থাকলে সেটা নাম বিশেষ্য। যেমন ব্যক্তি নাম হতে পারে হাবিব, সজল, লতা, শম্পা। স্থান নাম হতে পারে ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা। কাল নাম সোমবার, বৈশাখ, জানুয়ারি। সৃষ্টি নামের গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয় বাংলা। জাতি বিশেষ্যকে সাধারণ বিশেষ্য নামেও চিহ্নিত করা হয়। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়, যেমন মানুষ, গরু, ছাগল, ফুল, নদী, সাগর, পর্বত ইত্যাদি। বস্তু বিশেষ্য, কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু বিশেষ্য বলে, যেমন ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি। ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের ড্যাশ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা কি হবে, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। ফেব্রুয়ারি 1969 কবিতা শেষের 3 থেকে 4 লাইন একটু ভালো করে আমাদের পড়তে হবে। শেষের 3 থেকে 4 লাইন খুব গুরুত্বপূর্ণ কিছু লাইন আছে, যেমন বরকত বুক পাতে ঘাতকের থাবার সামনে। কি বলা আছে, এই যে বরকত বুক, মুখ লিখে ফেলছি, বরকত বুক পাতে ঘাতকের থাবার সামনে। বরকত বুক পাতে ঘাতকের থাবার সামনে, এটা পড়তে হবে। এবার সালামের চোখ আজ আলোচিত ঢাকা, সালামের মুখ আজ কি, মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। এই লাইনগুলো কিন্তু বারবার আমাদের একটু দেখে যাইতে হবে। মেয়েটি যে পরীক্ষা দিবে তা, এখানে কোন ধরনের বাক্য, সরল, জটিল, যৌগিক, অনুজ্ঞামূলক। এটা কোন ধরনের বাক্য, জটিল বাক্য। কোন ধরনের বাক্য, জটিল বাক্য। অধিক অর্থে পরা উপসর্গের উদাহরণ কোনটি, পরামর্শ, পরাক্রম, পরোক্ষ, পরাজয়। অধিক অর্থে, অধিক কি, পরাক্রম, এটা কি অধিক অর্থে। দেখো, আমরা বেশ কিছু উপসর্গ নিয়ে কথা বলবো, আর এই উপসর্গ কোন অর্থে প্রযুক্ত হতে পারে এই বিষয়গুলো আমরা একটু দেখব। দেখো, প্রথমে আমরা কথা বলবো ইংরেজি উপসর্গ নিয়ে। ইংরেজি উপসর্গ কোনগুলো, এই যে ফুল, আধা, হেড, সাব, এগুলো কি আমার ইংরেজি উপসর্গ। ফুল কি অর্থে ব্যবহৃত হয়, পূর্ণ, যেমন ফুল হাতা, ফুল শার্ট, ফুল বাবু, ফুল প্যান্ট।
আধা কি অর্থে ব্যবহৃত হতে পারে? হাফ, যেমন হাফ হাতা, হাফ টিকেট, হাফ ফুল, হাফ প্যান্ট ইত্যাদি। হাফ স্কুল। হেড কি? প্রধান, যেমন হেডমাস্টার, হেড অফিস, হেড পণ্ডিত, হেড মৌলভী। সাব কি? অধীন, যেমন সাব অফিস, সাব জজ, সাব ইন্সপেক্টর। কার কি অর্থে ব্যবহৃত হতে পারে? এগুলো কি? ফার্সি উপসর্গ। কি এগুলো? ফার্সি। কার কি? কাজ অর্থে, যেমন কারখানা, কারসাজি, কারচুপি। দর কি? মধ্যস্থ বা অধীন, যেমন দরপাট্টা, দর দালান ইত্যাদি। না কি? না অর্থে, যেমন নাচার, নাখোশ, নালায়েক। নিম কি? আধা অর্থে, যেমন নিমরাজি, নিমখুন। ফি কি? প্রতি, যেমন ফি রোজ, ফি হপ্তাহ, ফি বছর, ফি মাস। বদ কি? মন্দ, যেমন বদ মেজাজ, বদমাস, বদহজম, বদনাম। বে কি? না, যেমন বেয়াদব, বেয়াক্কাল, বেকায়দা। বর কি? বাইরে বা মধ্যে, যেমন বরখাস্ত, বরখেলাপ। কম, স্বল্প, কমজোর। ব কি? শহীদ, বমাল, বনাম, বকমল ইত্যাদি। আরবি উপসর্গ কোনগুলো আছে? এই যে আম, খাস, লা, গর। এই আম কি? সাধারণ অর্থে, যেমন আম দরবার, আম মক্তর। খাস কি? বিশেষ, খাস মহল, খাস কবর, খাস কামরা। লা কি? না অর্থে, লাজ অব, লাখেরাজ, লাওয়ারিস। গর কি? অভাব অর্থে, গর মিল, গর হাজির, গর রাজি। উর্দু হিন্দি উপসর্গ হর, প্রত্যেক অর্থে হর রোজ, হর হামিনা, হর কিসিম, হর হামেশা ইত্যাদি। অকট বিকট বাগধারার অর্থ কি? ছটফটানি, আনন্দে চিৎকার, রাগে চিৎকার, ক্ষিপ্ত। অকট বিকট কি? ছটফটানি, অকট বিকট ছটফটানি। আপনি কি পুকুরে গোসল করবেন? এখানে পুকুর কি? স্থান বোঝালে কি হচ্ছে আমার? স্থান বোঝালে অধিকরণ কারক হচ্ছে। স্থান বোঝালে, তাহলে আমার এখানে কি হচ্ছে? অধিকরণ কারক হচ্ছে। কোনটি বিশেষণ? ইন্দ্রজিৎ বিশেষ্য, শক্তি বিশেষ্য, সামর্থ্য বিশেষ্য। দুইটাই কি? এটা বিশেষ্য, এটা বিশেষ্য। তাহলে গব্য আমার কি হলো? বিশেষণ হয়ে গেল। 3 নাম্বারটাই কি হলো আমার সঠিক উত্তর। মহাকবি উপাধি দেওয়া হয় কাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, জসীমউদ্দিন। মহাকবি উপাধি দেওয়া হয় মাইকেল মধুসূদন দত্তকে। মাইকেল মধুসূদন দত্তকে। অভিনিবেশ শব্দে কয়টি উপসর্গ আছে? কয়টি? দুইটা। কয়টা উপসর্গ আছে? দুইটা উপসর্গ। অভিয়ান্নি কয়টা উপসর্গ আছে? দুইটা। এখন আমরা পরবর্তী সেটে যাব। পরিস্থিতি গল্পগ্রন্থ কবে প্রকাশিত হয়? অক্টোবর 1946, নভেম্বর 1946, সেপ্টেম্বর 1946, ডিসেম্বর 1946। আমাদের অবশ্যই কি করতে হবে? পাঠ পরিস্থিতি পড়তে হবে। পাঠ পরিস্থিতি ভালো করে পড়তে হবে। পাঠ পরিস্থিতি পড়লেই আমরা এগুলো খুব সহজেই উত্তর করতে পারবো। পরিস্থিতি গল্পগ্রন্থ প্রকাশিত হয় অক্টোবর 1946। অক্টোবর 1946। কোনটি নজরুলের রচনা নয়? কুহেলিকা নজরুল লিখেছেন, মৃত্যু ক্ষুধা, বাঁধনহারা। এই যে কুহেলিকা, মৃত্যু ক্ষুধা, বাঁধনহারা সবগুলোই নজরুলের লেখা। বাট এই দেনা পাওনা, দেনা পাওনা কি করেন? দেনা পাওনা কিন্তু নজরুলের লেখা না। তাহলে উত্তর কোনটা হচ্ছে? দেনা পাওনা। দেখো, দেনা পাওনা উপন্যাস আছে যেটা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আবার দেনা পাওনা কি? একটা ছোট গল্প আছে যেটা লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তো দেনা পাওনা আমাদেরকে দেখতে হবে পরীক্ষায় উপন্যাস লেখা আছে নাকি ছোট গল্প লেখা আছে। যদি উপন্যাস থাকে, উপন্যাস শরৎচন্দ্র লিখেছেন। যদি ছোট গল্প থাকে, ছোট গল্প কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বালুচর কাব্যের কবিকে উপাধি দেওয়া হয়েছে। তাহলে বালুচর কে লিখেছে এটা আগে আইডেন্টিফাই করতে হবে। বালুচর আমাদের কে লিখেছেন? জসীমউদ্দিন। কে লিখেছেন? জসীমউদ্দিন। জসীমউদ্দিনের আমাদের কি আছে বলো তো? প্রতিদান কবিতা আছে। প্রতিদান। এই প্রতিদান কবিতা কিন্তু আবার এই বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো এই বালুচরের কবিকে পদ্মভূষণ, পল্লী কবি, কবিশ্রেষ্ঠ, বিশ্বকবি। তাহলে জসীমউদ্দিনকে বলা হয় কি? পল্লী কবি। পল্লী কবি। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় রচিত সর্বশেষ কাব্যগ্রন্থ হচ্ছে নবজাতক, রোগসজ্জায়, জন্মদিনে, শেষ লেখা। এই রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দশায়, মানে উনি বেঁচে থাকতে কোনটা লেখে? উনি বেঁচে থাকার কালীন সর্বশেষ কাব্যগ্রন্থ কি? জন্মদিনে। সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি? জন্মদিনে। আর শেষ লেখা কি? তার মৃত্যুর পরে প্রকাশিত হয়। মৃত্যুর পরে প্রকাশিত হয়। হাকিম শব্দটি কোন ভাষা থেকে আগত? ফার্সি, হিন্দি, উর্দু, আরবি। হাকিম শব্দটি নেওয়া হয়েছে আরবি ভাষা থেকে। হাকিম শব্দটি নেওয়া হয়েছে কি? আরবি ভাষা থেকে। কোন শব্দে স্বভাবত মূর্ধন্য এর প্রয়োগ ঘটেছে? এই টাইপের প্রশ্ন আমাদের আসতে পারে। স্বভাবত মূর্ধন্য হয়েছে কোন শব্দে? এটা কি নির্ণয়, গ্রামীণ, স্থান ও প্রনাশ? স্বভাবত মূর্ধন্য হয়েছে, এখানে নিয়ম মেনে হয়েছে। রেফের পরে মধ্যাহ্ন হয়েছে, এখানে নিয়ম মেনে মধ্যাহ্ন হয়েছে, এখানেও নিয়ম মেনে হয়েছে, কিন্তু স্থান এটা কি? স্বভাবত মধ্যাহ্ন হয়েছে। যে রফলার পরে মধ্যাহ্ন হয়েছে, সবগুলো নিয়ম মানছে, বাট এটা কি? স্বভাবত মধ্যাহ্ন। এখন আমরা স্বভাবত মধ্যাহ্ন হয় এমন শব্দগুলো একটু দেখে রাখি, এখান থেকে আমাদের প্রশ্ন হতে পারে। যেমন চাণক্য, মাণিক্য, বাণিজ্য, বেণু, কঙ্কন, কণিকা, কল্যাণ, শোণিত, মণি, স্থাণু, পুণ্য, বেণী, ফণি, বিপণী, গণিকা, আপন, লাবণ্য, নিপুণ, ভণিতা, কোন, ভান, শান, চিকন, নিকন, তৃণ, কফনি, গণনা, পিনাক, পণ্য ইত্যাদি।
কাব্যজগতে যার নাম আনন্দ তার নামই বেদনা, এই অংশটুকু কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই, এটা কিন্তু 27-এর সিলেবাস, বাট বারবার করে কিন্তু বেশ কিছু প্রবন্ধ আমরা পড়তে বলেছি, যেমন জীবনবৃক্ষ, জৈবনের গান, অর্ধাঙ্গী, সাহিত্যে খেলা, এগুলো আমাদের পড়তে হবে। তো কাব্যজগতে যার নাম আনন্দ তার নাম বেদনা, এটা নেওয়া হয়েছে সাহিত্যে খেলা থেকে। সাহিত্য খেলা না, এটা হবে কি সাহিত্যে খেলা। দেশের 90 জন নরনারী ওই পল্লী গ্রামেরই মানুষ, এবং সেই জন্য কিছু একটা আমাদের করা চাই। এটাকে কোথা থেকে নেওয়া হয়েছে? বিলাসী থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে? বিলাসী। তো বিলাসী আমার কে লিখেছেন? কাজী মোতাহের হোসেন, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র কায়কোবাদ। কোথা থেকে কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হাইরে আমরা কেবল আটিয়ার চামড়া, প্রবাদটির অর্থ কি? অন্তঃসার শূন্য অবস্থা, একের জন্য অন্যের দুশ্চিন্তা, বৃহৎ বিষয়ে ক্ষুদ্র চিন্তা, অল্প শোকে কাতর। দেখো আমাদের বাগধারা বা প্রবাদ থেকে কিন্তু হাজি দানিশের প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে, অবশ্যই আমাদের এই জিনিসগুলো দেখতে হবে। তো হাইরে আমরা কেবল আটিয়ার চামড়া, এই প্রবাদটির অর্থ হচ্ছে অন্তঃসার শূন্য অবস্থা। এটার অর্থ কি? অন্তঃসার শূন্য অবস্থা। ছেলেটি অঙ্কে কাঁচা, কোনো বিষয়ে কি দক্ষতা বা নিপুণতা, এই বিষয়ে যদি কারোর কম দক্ষতা, কোনো বিষয়ে যদি দক্ষতার কথা উল্লেখ করা হয়, তাহলে সেটা আমাদের কি হয়? অধিকরণ কারক হয়। কি হয়? অধিকরণ কারক হয়। অধিকরণ কারক। প্রমিত বানান রীতি অনুযায়ী কোন বানানটি শুদ্ধ? পিপিলিকা নির্নিমেষ, এখানে পিপিলিকা নির্নিমেষ। পিপিলিকা বানানে কি আমরা কি জানি? রস্যি দীর্ঘি, রস্যি দীর্ঘি। তো এটা ভুল, এটা ভুল, আর দুইটা বাকি থাকে। এখানে রস্যি দীর্ঘি ঠিক আছে, রস্যি ঠিক আছে, রস্যি দীর্ঘি, রস্যি, রস্যি দীর্ঘি, রস্যি, ওকে, এখানে ঠিক আছে। কিন্তু নির্নিমেষ বানানে কি হবে? আমার দন্তান্ন হবে, এখানে মূর্ধন্য হচ্ছে, এটা ভুল। তাহলে সঠিক উত্তর কোনটা হলে আমাদের? প্রথমটা। আমি যে রস্যি দীর্ঘি বলে ফেলেছিলাম, সেটা হচ্ছে কি নিশিথিনি, নিশিথিনি, যে রস্যি দীর্ঘি। নিচের কোন গুচ্ছ তদ্ভব ভাষার শব্দ? চন্দ্র, সূর্য, এটা হলো না। আইন, আদালত, দরগা, এটাও বাদ হয়ে গেল। লাল, সবুজ, দেখো যে কোনো একটা যদি অন্য ভাষার শব্দ থাকে, মনে করো সূর্য, তোমরা খুব সহজে জানো, তৎসম, ওটা বাদ দিতে পারলাম। তুমি আইন জানো, অপশানে বাদ দিতে পারো। তুমি জানো যে সবুজ যে রঙের নাম, এগুলোতে আমাদের এই যে লাল নীল রঙের নাম থাকতেছে, এগুলো আমাদের ফার্সি ভাষা হয়ে যাচ্ছে। তাহলে কি হলো? অপশানগুলো আমরা বাদ দিতে পারবো খুব সহজেই। যে কোনো একটা মনে করো তুমি জানো, একটা জানলেই কি অপশান বাদ দিতে পারতেছো। চোখ, কান, নাক, মাথা, এই সবগুলো কি তদ্ভব ভাষার শব্দ। কোন ভাষার শব্দ? তদ্ভব ভাষার শব্দ। ভীষণ কোন ধরনের পদ? ভীষণ কি একটা বিশেষণ। ভীষণ কি বিশেষণ। জনাকীর্ণ কোন সমাস? জন দ্বারা কীর্ণ, জন দ্বারা কীর্ণ। এটা আমাদের কি হচ্ছে? তৃতীয়া তৎপুরুষ সমাস। কোন সমাস হচ্ছে? তৃতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ। আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। কার বক্তব্য? এরকম সাহিত্য থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে, যেটা আসলে ডিফিকাল্ট সবার জন্যই। তো এটা কোথা থেকে বা কে বলেছে? এটা বলেছে আহমদ শরীফ, নাকি মোহাম্মদ শহীদুল্লাহ, নাকি হুমায়ুন আজাদ, নাকি আব্দুল্লাহ? এটা বলেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। রেইনকোট গল্পে বর্ণিত জেনারেল উইন্টার কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য? এটা আমরা কোথায় পাবো? রেইনকোটের শব্দ অর্থ। রেইনকোটটা একটু ভালো করে আমাদের দেখে যাইতে। আমাদের কথক কে ছিল? নুরুল হুদা। কথক কে ছিল? নুরুল হুদা। আর তার স্ত্রীর নাম কি ছিল? আসমা। আসমার ভাই কে ছিল? মিন্টু। আর এই মিন্টু কে ছিল? মূলত মুক্তি যোদ্ধা। এর পাশাপাশি ওখানে যে বিভিন্ন ডিপার্টমেন্টের কথা বলা আছে, শিক্ষকদের কথা বলা আছে, জিনিসগুলো আমাদের খুব ভালো করে আরেকবার চোখ বুলে যেতে হবে পরীক্ষার সময়। তো জেনারেল উইন্টার বলতে কোন দেশের কথা বলা হয়েছে? জার্মানি, ইংল্যান্ড, রাশিয়া, পাকিস্তান। জেনারেল উইন্টার বলতে কাদের কথা বলা হয়েছিল? রাশিয়ার কথা, রাশিয়ার কথা বলা হয়েছিল। রাশিয়া। সুশিক্ষিত মানুষ মাত্রই স্বশিক্ষিত, সুশিক্ষিত মানুষ মাত্রই স্বশিক্ষিত। এটি কোন ধরনের বাক্য? এটা অবশ্যই কি একটা সরল বাক্য। কি বাক্য? সরল বাক্য। কোনটি কেশের প্রতিশব্দ নয়? অলোক কেশের প্রতিশব্দ, চিকুর কেশের প্রতিশব্দ, কুন্তুল শব্দ। তাহলে তিনটাই চুলের প্রতিশব্দ, তিনটাই গেল। এই অসিত আমার কি? কৃষ্ণ। তাহলে এটা কি কৃষ্ণ বা কালো যেটাই বলি আমরা, তাহলে এটা কি হচ্ছে? প্রতিশব্দ হচ্ছে না। তাহলে সঠিক উত্তর কোনটা? এটা। নিচের কোনটি শুদ্ধ বানান? মুহুর্মুহু বানানে কি হচ্ছে? আমার সবগুলো রস্য হবে, সবগুলো রস্য। এটা দীর্ঘ আছে, এটা বাদ। এটার আমার রেপটা ময়ের সাথে হবে, এটা ভুল। এটা দীর্ঘ আছে, এটা ভুল। সঠিক উত্তর কোনটা? প্রথমটা, মুহুর মুহু, মুহুর মুহু। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ নয়? ছায়ানট তার কাব্যগ্রন্থ, চক্রবাক কাব্যগ্রন্থ, প্রলয় শিখা কাব্যগ্রন্থ। এটা কি? প্রবন্ধ গ্রন্থ। যুগবীণা কি? তার প্রবন্ধ গ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ। কাজী নজরুল থেকে প্রশ্ন আসতে পারে আমাদের। কাজী নজরুল সম্পর্কে আমাদের একটু দেখে যাইতে হবে। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্যগ্রন্থ নয়? সোনার তরী কাব্যগ্রন্থ, বলাকা কাব্যগ্রন্থ, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। কিন্তু শেষের কবিতা, নামের সাথে কবিতা আছে, বাট এটা কিন্তু কবিতা না, এটা কি আমাদের উপন্যাস। তার একটা কি? এটা উপন্যাস।
অচলের সমার্থক শব্দ কি? অচলের সমার্থক শব্দ কি? ভূধর। অচল এর সমার্থক শব্দ হচ্ছে ভূধর। ভূধর পর্বত, অচলের সমার্থক শব্দ হচ্ছে ভূধর। এই যে পিক, কোকিল হচ্ছে আমাদের মেদিনী পৃথিবী হয়ে যাচ্ছে। মোহনিদ্রা, মোহরূপ নিদ্রা, মোহরূপ নিদ্রা কোন সমাস হলো? রূপক কর্মধারায় সমাস, রূপক কর্মধারায় সমাস। উচ্চারণ রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি এ ও এ অ? কোনটা উচ্চ মধ্য সম্মুখ? উচ্চ মধ্য সম্মুখ কোনটা হচ্ছে এ। উচ্চ মধ্য সম্মুখ এই টাইপের প্রশ্ন আমাদের আসতে পারে। এই যে দেখো এখানে এই যে উচ্চ মধ্য সম্মুখ, উচ্চ মধ্য সম্মুখ কোনটা? এ। আবার উচ্চ সম্মুখ কোনটা? রস্বই। আবার উচ্চ পশ্চাৎ কোনটা? রস্যু। আবার উচ্চ মধ্য পশ্চাৎ কোনটা? ও। এদিকে আবার কি নিম্ন মধ্য, নিম্ন মধ্য সম্মুখে কি? এ। আবার এখানে আমার নিম্ন, আমাদের এই চারটা কিন্তু অবশ্যই পড়ে রাখতে হবে। পাশাপাশি অঘোষ ঘোষ, এটা কিন্তু আমরা একটু আগেই দেখালাম, অঘোষ ঘোষ থেকেও প্রশ্ন আসতে পারে, এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই যে দন্ত মূলীয় ব্যঞ্জন, আমাদের কণ্ঠ নালীয় ব্যঞ্জন হয় একটা, কণ্ঠ ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন, উষ্ম ব্যঞ্জন, এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি এই বিষয়গুলো যদি তোমরা একটু ভালো করে রিভিশন দিয়ে যাও, তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। তোমাদের সবার জন্য শুভকামনা। ক্লাস এ পর্যন্তই।